এটার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট শিখতে হবে। প্রথমত ক্রমবর্ধমান বা ইনক্রিজিং ফাংশন। ক্রমবর্ধমান বা ইনক্রিজিং ফাংশন, নাম শুনে বুঝতেছো এই ফাংশনটা বাড়তেই থাকবে। ক্রমহ্রাসমান বা ডিক্রিজিং ফাংশন। ক্রমহ্রাসমান বা ডিক্রিজিং ফাংশন, কোন একটা ফাংশন যদি এরকম হয় যে এক্স অক্ষের বাম থেকে ডানে গেলে, এক্স অক্ষের বাম থেকে ডানে গেলে ফাংশনটা বাড়তেই আছে। খেয়াল করছো? এই ফাংশনটার দিকে তাকাও, তুমি যদি এক্স অক্ষের বাম থেকে ডানে যাও ফাংশনটা বাড়তেই আছে, তাহলে এটাকে বলা হয় ইনক্রিজিং ফাংশন। অন্যভাবে বলা যায়, তুমি যদি এই ফাংশনের যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল আঁকো, স্পর্শক আঁকো, তার ঢালটা কেমন হবে বলো তো? যে কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকাও, আমাকে বলো তো তার ঢাল কেমন হবে? পজিটিভ না? কারণ সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করতেছে, তাই তো? তো কোনো একটা ফাংশন যদি এরকম হয় যে তার ddx অফ y এটার ভ্যালু অলওয়েজ পজিটিভ, অলওয়েজ গ্রেটার দেন 0, তাহলে সেটাকে বলা হয় ইনক্রিজিং ফাংশন। তাহলে সেটাকে বলা হয় ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে? এবার চলো ডিক্রিজিং ফাংশন। কোন একটা ফাংশনের তুমি যদি এক্স অক্ষের বাম থেকে ডানে যাও, তুমি যদি এক্স অক্ষের বাম থেকে ডানে যাও এবং ফাংশনটা কমতেই আছে, তাই না? তোমাদের পড়ালেখা করার আগ্রহ কমতেই আছে। লাইভের শুরুতে যতজন মানুষ থাকে, মানুষ আস্তে আস্তে কমতেই থাকে, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে এরকম যদি হয় এক্স অক্ষের বাম থেকে ডানে গেলে ফাংশনটা কমতেই আছে, এটাকে বলা হয় কি? ডিক্রিজিং ফাংশন। তুমি ঢালের মাধ্যমে কেমনে প্রকাশ করবা? যে কোনো বিন্দুতে তুমি যদি ঢাল আঁকাও, তার ঢাল আঁকাও না, যদি স্পর্শক আঁকাও তার ঢাল কেমন হবে আমাকে বলো? যে কোনো বিন্দুতে যদি স্পর্শক আঁকাও তার ঢাল কেমন হবে? নেগেটিভ হবে না? তাই তো? তাই তো? তাহলে কোন একটা ফাংশনকে আমি অলওয়েজ ডিক্রিজিং বলতে পারবো, অলওয়েজ ডিক্রিজিং বলতে পারবো যদি তার যে কোনো বিন্দুতে ঢালটা কি? যে কোনো বিন্দুতে ঢালটা কেমন হয় আমাকে বলো? নেগেটিভ হয়, অর্থাৎ ddx of y is less than 0। এখন দুনিয়ার সব ফাংশন তো সারা জীবনই ইনক্রিজিং বা সারা জীবনই ডিক্রিজিং হবে না। এখানে যে দুইটা আছে দেখতেছো, একটা খালি উঠতেই আছে, আরেকটা খালি নামতেই আছে, তাই না? এটা অলওয়েজ ইনক্রিজিং, এটা অলওয়েজ ডিক্রিজিং। দুনিয়ার সকল ফাংশন তো এরকম না। ম্যাক্সিমাম ফাংশন এরকম হয় যে কিছু এলাকা জুড়ে সে বাড়তেছে, কিছু এলাকা জুড়ে সে কমতেছে, তাই না? এই ফাংশনটার দিকে খেয়াল করো, তার জীবনে উত্থান পতন দুইটাই আছে, তার জীবনে উত্থান পতন দুইটাই আছে, তাই না? আমাকে বলো তো, তাই তো? খেয়াল করছো? চিন্তা করো, এখানে এক্স এর ভ্যালু a, ঠিক আছে, আর এখানে এক্স এর ভ্যালু b। তুমি যদি খেয়াল করো, এক্স এর ভ্যালু যখন a থেকে কম, তখন আমাদের ফাংশনটা কি? উত্থান, তাই না? আবার এক্স এর ভ্যালু যখন b এর থেকে বড়, তখনও সে উত্থান ফেজেই আছে। বুঝছো তো? সুন্দর হচ্ছে না? তারা ঠিক আছে? আচ্ছা, আর এ থেকে বি এর মাঝামাঝি ও লাইফে কি ডাউনফল চলতেছে, বুঝছো? তাই তো? এখন কোন এলাকায় সে ইনক্রিজিং আর কোন এলাকায় ডিক্রিজিং, এটা আমি কেমনে বুঝবো? দেখো, এই যে এই এলাকাটা জুড়ে, এই এলাকাটা জুড়ে সে কি? এই এলাকাটা জুড়ে সে কি? ডিক্রিজিং, বুঝছো? আবার এই এলাকা জুড়ে সে ইনক্রিজিং, সবুজ এলাকাটা জুড়ে সে ইনক্রিজিং, তাই না? কোন এলাকা জুড়ে ইনক্রিজিং, কোন এলাকা জুড়ে ডিক্রিজিং কেমনে বুঝবো? ddx of y, বা এই ফাংশনটা ধরো, আমি যদি এই ফাংশনটার ইকুয়েশন দেই y equals to f of x, তাহলে যেই এলাকা জুড়ে f prime x এটার ভ্যালুটা গ্রেটার দেন 0 বা পজিটিভ, যে এলাকায় f prime x গ্রেটার দেন 0
সেই এলাকা জুড়ে সে কি ইনক্রিজিং, সে কি ইনক্রিজিং, বুঝছো? আর যেই এলাকা জুড়ে এটা লেস দেন 0 সেই এলাকায় এইটা ডিক্রিজিং। এই ফাংশনটা কি ডিক্রিজিং। পুরো ব্যাপারটা বোঝা গেছে না? আমাকে বলো পুরো ব্যাপারটা বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা আমাদের মেইন টপিকটায় চলে যাচ্ছি। লঘুমান ও গুরুমান। লঘুমান ও গুরুমান। লঘুমান মানে হচ্ছে মিনিমা, গুরুমান মানে হচ্ছে ম্যাক্সিমা। এগুলাকে একসাথে বলা হয় চরম মান। এই দুটাকে একসাথে কি বলা হয়? চরম মান। এই দুটাকে একসাথে কি বলা হয়? চরম মান। এগুলা মানে হচ্ছে, এগুলা কার সাথে রিলেটেড? টার্নিং পয়েন্টের সাথে রিলেটেড। মনে রাখবা, এগুলো কার সাথে রিলেটেড? টার্নিং পয়েন্ট। ফাংশনটা যেখানে টার্ন করতেছে, মানুষের জীবনে টার্নিং পয়েন্ট হয় না, তাই তো? ওরকম ফাংশনের জীবনেও টার্নিং পয়েন্ট আছে। এই যে খেয়াল করো, ওখানে সে টার্ন করছে, ওখানে সে টার্ন করতেছে, বুঝছো? এগুলা কার সাথে রিলেটেড? টার্নিং পয়েন্ট। আচ্ছা, এই ফাংশনটাই তুমি যদি খেয়াল করো, তার দুইটা টার্নিং পয়েন্ট আছে। এই যে একটা টার্নিং পয়েন্ট, এটাকে কেন টার্নিং পয়েন্ট বলতেছি? এই বিন্দুর আগে আমাদের ফাংশনটা ছিল ইনক্রিজিং, তারপরে ডিক্রিজিং হয়ে গেছে, বুঝছো? এই বিন্দুর আগে ফাংশনটা ছিল ইনক্রিজিং, তারপরে হয়ে গেছে ডিক্রিজিং, বুঝছো? তাহলে এইটা একটা টার্নিং পয়েন্ট, বা এটাকে বলা হয় চরম বিন্দু। চরম বিন্দু, বুঝছো? যেখানে ফাংশনটা টার্ন করে সেটাকে বলা হয় টার্নিং পয়েন্ট বা চরম বিন্দু। আরেকটা পয়েন্টে টার্ন করছে, খেয়াল করছো? কোন বিন্দুতে? কোন বিন্দুতে? এই যে এই বিন্দুটায়। এই বিন্দুটায় আমাদের ফাংশনটা টার্ন করছে, তাই না? তাহলে এটা হচ্ছে আরেকটা চরম বিন্দু। তাহলে কয়টা টার্নিং পয়েন্ট পাইলাম বা কয়টা চরম বিন্দু পাইলাম? দুইটা। এখন চরম বিন্দুতে ফাংশনের যেই মান সেটাকে বলা হয় চরম মান। চরম বিন্দুতে, বুঝো বুঝো, চরম বিন্দুতে ফাংশনের যেই মান, আমাদের ফাংশনটা কি? ফাংশনটার ইকুয়েশন ধরো y = f of x। চরম বিন্দুতে ফাংশনের মান, তাহলে কি ফাংশনের মান কি? y না? কোটি না? তাই তো? এই বিন্দুতে ফাংশনের যেই কোটির মান কতটুকু? এই মানটা, এটাই কি আমাদের চরম মান। এই বিন্দুতে ফাংশনটার চরম মান, বুঝছো? আবার এই বিন্দুতে ফাংশনের যে মানটা, অর্থাৎ এই মানটা, এটাই কি বলা হয়? চরম মান, বুঝছো? এটা একটা চরম বিন্দু। চরম বিন্দুতে ফাংশনের যে মান, ফাংশনের মান কি? y এর ভ্যালুটা এতটুকু, এটাকে বলা হয় চরম মান। আবার এই বিন্দুতে ফাংশনের যেই ভ্যালুটা, সেটাকেই বলা হয় কি? আরেকটা চরম মান, বুঝছো? আচ্ছা, এখন এই চরম মান দুই প্রকার, লঘুমান আর গুরুমান। যদি এরকম হয়, চরম বিন্দুর আগে ফাংশনটা ছিল ইনক্রিজিং, বুঝছো? চরম বিন্দুর আগে ফাংশনটা ছিল ইনক্রিজিং, চরম বিন্দুর পরে হয়ে গেছে ডিক্রিজিং, চরম বিন্দুর পরে হয়ে গেছে ডিক্রিজিং। তাহলে ওই বিন্দুতে আমাদের ফাংশনের যে মান, এই যে এই ভ্যালুটা, বুঝছো? এই যে এতটুকু, এই যে এতটুকু, এই ভ্যালুটাকে বলা হয় একটা চরম মান। সেই চরম মানটা হচ্ছে গুরুমান বা ম্যাক্সিমা। গুরুমান বা ম্যাক্সিমা, বুঝছো? আচ্ছা, এখন আরেকটা চরম বিন্দু। চরম বিন্দু মানে এখানে ফাংশনটা টার্ন করছে। এটার আগে যদি ফাংশনটা হয় ডিক্রিজিং, আগে ছিল ফাংশনটা ডিক্রিজিং, পরে হয়ে গেছে ইনক্রিজিং, পরে হয়ে গেছে ইনক্রিজিং, তাহলে এই বিন্দুতে ফাংশনটার যেই মান, অর্থাৎ এতটুকু মান, সেটাকে বলা হয় লঘুমান। সেটা একটা চরম মান, সেই চরম মানটাকে বলা হয় লঘুমান বা মিনিমা। লঘুমান বা মিনিমা। পুরো ব্যাপারটা বুঝলাম? বলো, চরম বিন্দু কোথায় পাওয়া যায়? যেখানে ফাংশনটা টার্ন করে। চরম বিন্দুতে ফাংশনের যেই মান, সেটাকে বলা হয় চরম মান। চরম মান দুই প্রকার, লঘুমান, গুরুমান। যদি এরকম হয়, ওই বিন্দুর আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, পরে ডিক্রিজিং হয়েছে, অর্থাৎ এইরকম, বুঝছো? আগে ইনক্রিজিং, পরে ডিক্রিজিং, তাহলে ওই চরম মানটাকে বলা হয়, ওই বিন্দুতে ফাংশনের যেই মান, সেটা হয় ম্যাক্সিমা। ম্যাক্সিমা, বুঝছো? আর উল্টা কাহিনী হলে কি? মিনিমা। এই বুঝছো পুরা ব্যাপারটা? ঠিক আছে, আমরা তো সংজ্ঞা টঙ্গা বুঝে গেছি। সংজ্ঞা টঙ্গা তো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে এই যে চরম মান, লঘুমান বা গুরুমান, সেই গুরুমানটা আমাকে বের করে দেখাও।
লঘুমান বা গুরুমানটা বের করে দেখাও। আচ্ছা, তো সেটা আমরা কেমনে দেখাবো, সেটাই আমাদের এখনকার টার্গেট। যত টার্নিং পয়েন্ট আছে সব টার্নিং পয়েন্টে যদি স্পর্শক আঁকাও, তার ঢাল কত হবে বলতো? এই যে টার্নিং পয়েন্ট, এখানে যদি স্পর্শক আঁকাও তার ঢাল কত হবে? 0 হইতেই হবে, তাই না? যত টার্নিং পয়েন্ট আছে সবগুলা টার্নিং পয়েন্টে স্পর্শকের ঢাল 0 হওয়াই লাগবে। কেন? তার আগে তো ইনক্রিজিং ছিল, পরে ডিক্রিজিং হয়েছে, বা আগে ডিক্রিজিং ছিল পরে ইনক্রিজিং হয়েছে, তাহলে ঢাল কি পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে না, বা নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে? তুমি পজিটিভ থেকে নেগেটিভে স্মুথলি যাইতে চাইলে 0 থেকে ক্রস করতেই হবে, 0কে ক্রস করতে হবে না? টার্নিং পয়েন্টেই কি ঢালটা 0। বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। তো পরীক্ষার প্রশ্নে তোমাকে যেটা বলবে, একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনটা চরম মানগুলা বের করো, এই ফাংশনটা লঘুমান বা গুরুমানগুলা বের করো। তাহলে আমাদের প্রথম স্টেপ হবে, বা স্টেপ 1, কোন কোন বিন্দুতে আমি চরম বিন্দুগুলা পাবো বা চরম মানগুলা পাবো ওগুলা খুঁজে বের করা। আমার প্রথম স্টেপ কি? কোন কোন বিন্দুতে আমি চরম মানগুলা পাবো, অর্থাৎ ভুজগুলার স্থানাঙ্ক বের করা। ধরো এই বিন্দুর ভুজ হচ্ছে এ, এই বিন্দুর ভুজ হচ্ছে বি। আমার প্রথম স্টেপ এ আর বি এর মান খুঁজে বের করা, কোথায় কোথায় আমি চরম মানগুলা পাবো। এবার আমাকে বলো তো, যেখানে যেখানে আমি চরম মানগুলা পাবো সেখানে স্পর্শকের ঢাল কত? 0 না? সেখানে স্পর্শকের ঢাল কত? 0। তাহলে স্টেপ 1-এ আমরা কি করব? এফ প্রাইম এক্স, এটার ভ্যালু কত ধরবো? 0 ধরবো না? তাই তো, এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকের ঢাল 0 সেখানেই কি আমি চরম মানগুলা পাবো? ধরলাম একটা সমীকরণ আসছে এক্স এর, সমাধান করে আমি এক্স এর দুইটা ভ্যালু পেলাম, ধরো এ আর বি। ঠিক আছে, সবাই বুঝছি? তাহলে এই যে এ আর বি, এই দুইটা বিন্দুতে আমি কি পাবো? চরম মান পাবো, এটা আমি বুঝতে পারতেছি। এ আর বি এই দুইটা বিন্দুতে আমি চরম মান পাবো, বুঝতে পারতেছি। এখন আমাকে বের করা লাগবে কোথায় আমি লঘুমান পাবো, কোথায় গুরুমান পাবো। এই দুইটা বিন্দুতে আমি চরম মান পাবো, কিন্তু চরম মানটা যে পাবো এটা কি লঘুমান না গুরুমান, কেমনে বের করবো? আমি কি চিত্র দেখে? চিত্র তো দেওয়া থাকবে না কোয়েশ্চেনে, চিত্র তো দেওয়া থাকবে না, বুঝছো? আচ্ছা, তো আমাদের এখন স্টেপ 2। স্টেপ 2-তে আমাদের চেক করতে হবে এই যে দুইটা বিন্দু পাইছি এ আর বি, কোনটায় লঘুমান কোনটায় গুরুমান সেটা। আচ্ছা, যে সমস্ত বিন্দুতে আমি গুরুমান পাবো, আচ্ছা তার আগে আমি ছোট্ট একটা কনসেপ্ট ব্যাখ্যা করি, সবাই আমাকে একটু বলবা। ddx অফ y মানে কি? y1 বা ddx অফ y মানে কি? x এর রেসপেক্টে y এর পরিবর্তনের হার, তাই না? x এর রেসপেক্টে এই ফাংশনটা, x এর রেসপেক্টে এই ফাংশনটা বা y এর পরিবর্তনের হার, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে বলো তো y2 এটা মানে কি? এটা মানে কি ddx অফ y1 না? তাই তো, আমাকে বলো তো ddx অফ y1 না? তাহলে y2 মানে কি? x এর রেসপেক্টে ঢালের পরিবর্তনের হার বা y1 এর পরিবর্তনের হার। বলো বলো, d স্কয়ার বাই dx স্কয়ার y, এটা মানে কি? x এর রেসপেক্টে এই ফাংশনটার স্পর্শকের ঢালের পরিবর্তনের হার। বুঝছো ব্যাপারটা? দেখো, এটা মানে কি? x এর রেসপেক্টে স্পর্শকের ঢালের পরিবর্তনের হার, এটা মানে কি? x এর রেসপেক্টে y এর পরিবর্তনের হার y1, x এর রেসপেক্টে y1 মানে কি? স্পর্শকের ঢাল। তাহলে এটা মানে কি? x এর রেসপেক্টে স্পর্শকের ঢালের পরিবর্তনের হার, স্পর্শকের ঢালের পরিবর্তনের হার। ঠিক আছে? আর পরিবর্তন মানে কি? পরেরটা মাইনাস আগেরটা না? বুঝছো? পরিবর্তন মানে কি? পরেরটা মাইনাস আগেরটা, তাই তো? আচ্ছা, যেখানে আমি গুরুমান পাবো তার ঠিক আগে, যেখানে আমি গুরুমান পাবো তার ঠিক আগে আমাকে বলো তো স্পর্শকের ঢালটা কি পজিটিভ নাকি নেগেটিভ? যেখানে আমি গুরুমান পাবো তার ঠিক আগে স্পর্শকের ঢালটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, দেখেই বোঝা যাচ্ছে, কারণ ইনক্রিজিং ছিল, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং হবে। তার ঠিক পরে, যেখানে আমি গুরুমান পাবো তার ঠিক পরে, তার ঠিক পরে স্পর্শকের ঢালটা কি নেগেটিভ না? তাই তো,
যেখানে আমি গুরুমান পাবো তার আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল, তাহলে তার আগে ঠিক আগের বিন্দুটায় ফাংশনটা ইনক্রিজিং, ঢাল পজিটিভ, তারপরে নেগেটিভ। তাহলে এখানে আমাদের যে সেকেন্ড ডেরিভেটিভ বা ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ওয়াই, এটা কি? এক্স এর রেসপেক্টে ঢালের পরিবর্তন। তাহলে পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা কি? নেগেটিভ। তুমি নেগেটিভ থেকে একটা পজিটিভ সংখ্যা বাদ দিবা, সেটাও কি নেগেটিভই হবে না? নেগেটিভই হবে। বুঝতে পারলাম? তাহলে যেই বিন্দুতে আমি গুরুমান পাবো, যেই বিন্দুতে আমি গুরুমান পাবো, সেখানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ, সেখানে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কি? নেগেটিভ। বুঝছি 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 ঠিক আছে। এবার যেখানে আমি লঘুমান পাবো তার ঠিক আগে ফাংশনটা কেমন? তার ঠিক আগে ফাংশনটা কেমন আমাকে বলো তো? ডিক্রিজিং, তাই না? তার ঠিক আগে ফাংশনটা ডিক্রিজিং মানে কি আমাকে বলো তো? ddx of y less than 0, তাই না? ddx of y কি? নেগেটিভ। ddx of y কি আমাকে বলো? নেগেটিভ। তার ঠিক পরে ফাংশনটা ইনক্রিজিং মানে ddx of y কি? পজিটিভ। তাহলে আমাদের যে সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ওয়াই, সেটা কি এক্স এর রেসপেক্টে ঢালের পরিবর্তনের হার, পরেরটা মাইনাস আগেরটা। পজিটিভ থেকে তুমি কি বাদ দিবা? একটা নেগেটিভ সংখ্যা বাদ দিবা, সেটা তো পজিটিভে আসবে। তাহলে যেখানে আমরা লঘুমান পাবো সেই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু, সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কি? সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কি? পজিটিভ আসবে। পুরা কনসেপ্টটা বুঝছি? আমাকে বলো জাস্ট একটু 10 সেকেন্ড, 10 সেকেন্ড একটু টাইম দাও, একটু 10 সেকেন্ড টাইম দাও। এগুলো মানুষ না বুঝে মুখস্থ করে, এগুলো খুবই মজার টপিক তুমি যদি বুঝতে পারো। তুমি যদি বুঝতে পারো তাহলে আমাদের স্টেপ 1 শেষ। স্টেপ 1-এ আমরা কি করছি? কোন কোন বিন্দুতে চরম মান পাবো, চরম মান পাবো সেটা আমরা বের করলাম। এবারে কাজ হচ্ছে এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুতে আমি চরম মান পাইছি, কিন্তু কোনটায় লঘুমান আর কোনটায় গুরুমান সেটা কিন্তু আমি এখনো জানি না। কোনটায় লঘুমান আর কোনটায় গুরুমান সেটা আমি জানি না, সেটা আমি এখন বের করব, সেটা আমি এখন বের করব। ওটাই আমাদের টার্গেট। আচ্ছা, তো এটা করার জন্য আমি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা বের করে ফেলবো। সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম f ডাবল প্রাইম x। এখন এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুতে আমি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা বের করব। যদি আমি দেখি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা নেগেটিভ হয়, নেগেটিভ হয়, তাইলে x ইকুয়ালস টু a বিন্দুতে, এই বিন্দুতে আমি কি পাবো? ম্যাক্সিমা পাবো। এই বিন্দুতে আমি কি পাবো? ম্যাক্সিমা পাবো, গুরুমান পাবো। আর যদি দেখি f ডাবল প্রাইম কোন একটা বিন্দু পজিটিভ আসছে, তাহলে এই বিন্দুতে x ইকুয়ালস টু b বিন্দুতে আমি কি পাবো? মিনিমা পাবো, মিনিমা পাবো, লঘুমান পাবো। আমি কিন্তু এখনো পাই নাই, আমি জাস্ট চেক করলাম। প্রথম স্টেপে চেক করলাম f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরে কোথায় কোথায় চরম মান পাবো। আমি ওই বিন্দুগুলো পেয়ে গেছি, এই দুইটা বিন্দুতে আমি চরম মান পাবো। কোথায় লঘু কোথায় গুরু আমি এখনো জানি না। আমার এখনকার কাজ হচ্ছে এই যে দুইটা বিন্দু পাইলাম, এর মধ্যে কোনটায় লঘুমান কোনটায় গুরুমান পাবো সেটা বের করা। সেটার জন্য আমি সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম। এই দুইটা বিন্দুর মধ্যে যেই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, সেখানে সেই বিন্দুটায় আমি কি পাবো? গুরুমান পাবো। যেই বিন্দুটায় সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, সেখানে আমি লঘুমান পাবো। এখনকার কাজ হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ বা স্টেপ 3, ওই যে লঘুমান বা গুরুমান সেটা কত আমি সেটা বের করব। লঘুমান বা গুরুমানটা আসলে কত সেটা আমি বের করব। এই বিন্দুতে ফাংশনের যে ভ্যালু সেটাই তো লঘুমান বা গুরুমান। x ইকুয়ালস টু a বিন্দুতে তুমি ম্যাক্সিমা পাইছো, তাহলে ম্যাক্সিমা কি? ম্যাক্সিমা বা গুরুমান কি হবে? x ইকুয়ালস টু a বিন্দুতে ফাংশনের মান। x ইকুয়ালস টু a বিন্দুতে ফাংশনের মান কত? মূল ফাংশনে x এর জায়গায় a বসাবা। মিনিমা কত? x ইকুয়ালস টু b বিন্দুতে, x ইকুয়ালস টু b বিন্দুতে মূল ফাংশনের যে ভ্যালু। পুরাটা 1 মিনিট একটু রিক্যাপ দাও, তারপর আমি আরেকবার রিক্যাপ দিব, তারপর এই কনসেপ্টটা আমাদের শেষ। তারপর এই কনসেপ্টটা আমাদের শেষ। সবাই আমাদের আর 30 মিনিট লাগবে, ব্রেক দিচ্ছি না।
পুরা কনসেপ্ট কি বুঝছো আমাকে বলো। আমি একবার রিক্যাপ দিই। পরীক্ষায় আসবে, তোমাকে একটা ফাংশন দিয়ে বলবে এই ফাংশনটা লঘুমান গুরুমান আমারে বাইর করে দাও। তোমার প্রথম কাজ হবে কোন কোন বিন্দুতে আমি চরম মানগুলা পাবো সেগুলা বের করা। স্টেপ 1, f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরে তুমি x এর দুইটা মান পাইছো। তাহলে এই দুইটা বিন্দুতে আমি চরম মান পাবো, এন্ড কোনটায় লঘু কোনটায় গুরু এটা আমি জানি না এখনো, এটা আমারে চেক করা লাগবে। তো এটার জন্য আমি সেকেন্ড ডেরিভেটিভ বাইর করলাম। সেকেন্ড ডেরিভেটিভ যেই বিন্দুতে পজিটিভ সেখানে লঘুমান, যেই বিন্দুতে নেগেটিভ সেখানে গুরুমান। বুঝছো? তাহলে স্টেপ 1 আর স্টেপ 2 এর মাধ্যমে আমরা বাইর করলাম যে কোথায় লঘু কোথায় গুরু, এই দুইটা পাবো। আমি কিন্তু এখনো লঘুমান গুরুমান বের করি নাই, আমি বের করছি কোন বিন্দুতে লঘুমান কোন বিন্দুতে গুরুমান পাবো। x এর ভ্যালুটা বাইর করলাম। এই বিন্দুতে ফাংশনের মানটাই কি গুরুমান। তাহলে এই যে এই বিন্দুর স্থানাঙ্কটা মূল ফাংশনে বসাইতে হবে, তাহলে কি আমি ম্যাক্সিমা পাবো। এটা মূল ফাংশনে বসাবো, তাহলে কি আমি মিনিমা পাবো, তাহলে কি আমরা মিনিমা পাবো। আমি একটা এক্সাম্পল দেখাই, তারপরেই শেষ, এই টপিকটা শেষ। ছোট ছোট কয়েকটা টপিক আছে, দেখতেছি। সবাই ক্লিয়ার ক্লিয়ার আমাকে বলো। ঠিক আছে, পুরো মনোযোগ দাও, পুরো মনোযোগ দাও। এই ফাংশনটার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করো। সর্বোচ্চ সর্বনিম্ন, সর্বোচ্চ বলতে বোঝায় হচ্ছে গুরুমান, যদিও মানের সাথে না কোনো সম্পর্ক নাই। এটা অনেকেই কনফিউশন হয়ে যায়, একটু একটু আমি বলতেছি। সর্বোচ্চ মান মানে হচ্ছে ম্যাক্সিমা, ম্যাক্সিমাকে আদর করে সর্বোচ্চ মান বলে। সর্বনিম্ন নামকে বলা হয় মিনিমা। ঠিক আছে, কিন্তু ফাংশনের মানের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সর্বোচ্চ মান মানে যে এটা ফাংশনের সর্বোচ্চ মান এটা না, এটাকে বলা হয়েছে সর্বোচ্চ মান, কিন্তু এটাই যে ফাংশনের সবচেয়ে বড় ভ্যালু সেটা না। সর্বনিম্ন মান এটাকে মিনিমা বলা হয়, কিন্তু এটাই যে ফাংশনের সবচেয়ে ছোট মান এরকম না। ম্যাক্সিমা মিনিমা বা এরকম যদি বলে সর্বোচ্চ সর্বনিম্ন মান, এগুলো আসলে টার্নিং পয়েন্টের সাথে রিলেটেড। ফাংশনটা যেখানে টার্ন করে, হ্যাঁ, যদি আগে ইনক্রিজিং পরে ডিক্রিজিং হয় তাহলে গুরুমান, যদি আগে ডিক্রিজিং পরে ইনক্রিজিং হয় তাহলে কি লঘুমান, তাহলে লঘুমান। আমাদের প্রথম স্টেপ কি বলতো, f প্রাইম x ইকুয়ালস টু 0 ধরা। তাই তো f প্রাইম x কত হয় আমাকে বলো তো, 6x স্কয়ার মাইনাস 42x প্লাস 36 ইকুয়ালস টু 0। 6 কমন দেয়, এটা ঢাকা ইউনিভার্সিটির রিটেনের অঙ্ক, বাট কনসেপ্টের জন্য আমি তোমাদের দেখাইতেছি। x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো তো মিডল টার্ম করা যায়, বলো তো মিডল টার্ম করা যায় না। 6 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 6, তাহলে x এর ভ্যালু কত পাইলাম 1 আর 6। তাহলে এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুতে আমি চরম মান পাবো, আমি লঘুমান বা গুরুমান পাবো, কিন্তু কোথায় কোনটা পাবো আমি জানি না। কোথায় কোনটা পাবো আমি কি জানি না। এখন সেটা সলভ করার জন্য আমাকে সেকেন্ড ডেরিভেটিভ বের করা লাগবে। সেকেন্ড ডেরিভেটিভ বলো, সেকেন্ড ডেরিভেটিভ কত, f ডাবল প্রাইম x। এটা তো ফার্স্ট ডেরিভেটিভ তাই না, এই যে এখানে যেটা পাইছো এটা তো ফার্স্ট ডেরিভেটিভ, এটাকে ডিফারেন্সিয়েট করো তো। 12x মাইনাস কত 42, এটাই কি আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ, এখন যেই যে দুইটা বিন্দু পাইলাম সেই দুইটা বিন্দুতে আমি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু চেক করব। প্রথম স্টেপ শেষ, এই দুইটা বিন্দুতে আমি চরম মান পাইলাম, এখন কোথায় লঘুমান কোথায় গুরুমান সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা আমরা ফার্স্টে f ডাবল প্রাইম 1টা বের করি। এটা কত 12 মাইনাস 42 কত হয় মাইনাস 30 লেস দেন 0। তাহলে x ইকুয়ালস টু 1 বিন্দুতে আমি কি পাবো বলো তো, x ইকুয়ালস টু 1 বিন্দুতে আমি কি পাবো, x ইকুয়ালস টু 1 বিন্দুতে আমি কি পাবো ম্যাক্সিমা। x ইকুয়ালস টু 1 বিন্দুতে আমি কি পাবো ম্যাক্সিমা বা গুরুমান। আচ্ছা f ডাবল প্রাইম 6 12 ইন্টু 6, 6 12 72 মাইনাস 42 30, এটা গ্রেটার দেন 0 না,
তাহলে x ইকুয়ালস টু 6 বিন্দুতে আমি কি পাবো, x ইকুয়ালস টু 6 বিন্দুতে আমি কি পাবো, মিনিমা। x ইকুয়ালস টু 6 বিন্দুতে আমি কি পাবো, মিনিমা। কোথায় ম্যাক্সিমা পাবো, কোথায় মিনিমা পাবো বের করে ফেলছি। এবার ম্যাক্সিমা বা মিনিমার ভ্যালুটা আমরা বের করব। সেকেন্ড স্টেপ শেষ, থার্ড স্টেপ। x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশন ভ্যালুটা, x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশন ভ্যালু সেটাই কি, ম্যাক্সিমা। x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশন ভ্যালু কত, f অফ 1 বসাও তো, 2 মাইনাস 21 প্লাস 36 মাইনাস 20, ঠিক আছে। 36 38 মাইনাস 41 মাইনাস 3, ম্যাক্সিমা হচ্ছে -3, এবার চলো মিনিমা। x এর জায়গায় কত বসাবো আমাকে বলো তো, 6 বসাও। এটা ক্যালকুলেট করাটা একটু কঠিন। 2 × 6 কিউব মাইনাস 21 × 6 স্কোয়ার প্লাস 36 × 6 মাইনাস 20। এটা একটু ক্যালকুলেট করো, একটু কঠিন হবে আর কি। এরপরও যদি পরীক্ষা চলে আসে, দেখো 36, 6 স্কোয়ার মানে 36 না, 36 কমন নাও তো, 6 দুগুণে 12 মাইনাস 21 প্লাস 6 মাইনাস 20, ঠিক আছে। 12 আর 6 কত, 18, 18 থেকে 3 বাদ দিলে কত হয়, 21 বাদ দিলে কত হয়, -3, -3 ইন্টু এটা কত হয় আমাকে বলো তো, -3 ইন্টু 36, 3 × 3 = 90, 3 × 6 = 18, -108, বুঝছো। ধরো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে -20, তাহলে কত হয়, -128, বুঝতে পারলাম। দুইটাই যদি নেগেটিভ আসে তাহলে দুটাই গুরুমান, বুঝছো। আচ্ছা সবাই পুরো প্রসেসটা বুঝছো? এখন আমি কিছু কনসেপ্ট দেখাচ্ছি। পুরো কনসেপ্ট প্রসেসটা সবাই বুঝছো? একটা ফাংশন দেওয়া থাকলে তার লঘুমান গুরুমান কেমনে বের করতে হয়। কোনো কিছু কি খটকা লাগতেছে? পুরো কনসেপ্টটা বুঝছো না? কোনো কিছু কি মুখস্থ করা লাগতেছে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আমি তোমাকে আগেই বলছি, লঘুমান বা গুরুমান এটা মানেই যে ফাংশনের সর্বোচ্চ ভ্যালু বা সর্বনিম্ন ভ্যালু, ব্যাপারটা এরকম না। এটা টার্নিং পয়েন্টের সাথে রিলেটেড। আমি একটা ফাংশন আঁকাবো এখন, ঠিক আছে, এরকম ফাংশন কিন্তু আছে, হ্যাঁ, f of x, তুমি x plus sin x এটার গ্রাফ আঁকাও তাহলে দেখবে এরকম হয়। এটার গ্রাফ যদি ডেসমোজে আঁকাও তাহলে দেখবে এরকম, ঠিক আছে। আচ্ছা তুমি যদি খেয়াল করো, এটার অনেকগুলা লঘুমান গুরুমান আছে। একটা ফাংশনের অনেকগুলা লঘুমান গুরুমান থাকতে পারে। দেখো এখানে কি পাবো আমাকে বলো তো, গুরুমান। এখানে কি পাবো, গুরুমান। এখানে কি পাবো, গুরুমান। এখানে কি পাবো, গুরুমান। এখানে কি পাবো, গুরুমান। তাহলে অনেকগুলা গুরুমান পাইলাম না, বুঝছো। এই যে মানটা সেটাই গুরুমান, এই যে মানটা এটাই গুরুমান, ঠিক আছে। এখানকার যে ফাংশনের মানটা সেটা গুরুমান, এখানকার যে ফাংশনের মানটা সেটা গুরুমান। তাহলে অনেকগুলো অসীম সংখ্যক গুরুমান পাইলাম। গুরুমান নেগেটিভ হয়, খেয়াল করছো, গুরুমান নেগেটিভ হয়। গুরুমান মানে যেটা ফাংশনের সর্বোচ্চ ভ্যালু, তা কি সম্ভব? খেয়াল করো, এই বিন্দুতে ফাংশনের মান কিন্তু সবগুলা গুরুমানের চেয়েও বড়, তাই না? তাহলে গুরুমান মানে কি ফাংশনের সর্বোচ্চ ভ্যালু? না, গুরুমান হচ্ছে টার্নিং পয়েন্ট একটা। যদি এরকম হয় যেই বিন্দুটার আগে ফাংশনটা ইনক্রিজিং ছিল পরে ডিক্রিজিং হয়েছে, ইনক্রিজিং ছিল পরে ডিক্রিজিং হয়েছে, ওই বিন্দুটার ফাংশন ভ্যালুটাই কি, গুরুমান। অনেকগুলা লঘুমানও আছে এখানে, তাই না? তুমি যদি খেয়াল করো, এই যে এখানে একটা লঘুমান, এখানে একটা লঘুমান, এখানে একটা লঘুমান, এখানে একটা লঘুমান, এখানে একটা লঘুমান। তাহলে একটা ফাংশনের অনেকগুলা লঘুমানও থাকতে পারে, তাই না? একটা ফাংশনের অনেকগুলা লঘুমানও থাকতে পারে এবং লঘুমানের ভ্যালু গুরুমানের চেয়েও বড় হইতে পারে। তাই হইছে না? খেয়াল করো, এই যে লঘুমান, এটার ভ্যালু ধরো 5, সেটা কিন্তু এই গুরুমানের চেয়েও বড়, তাই না? পুরো কনসেপ্টটা বুঝছো কি বলতে চাচ্ছি? লঘুমান বা গুরুমান ফাংশনের মানের সাথে সম্পর্ক নাই, যদিও লঘুমানকে আদর করে সর্বনিম্ন মান বলে, গুরুমানকে
আদর করে সর্বোচ্চ মান বলে, বাট অ্যাকচুয়ালি ফাংশনের ভ্যালুর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করছো, এই লাইনটা কেমনে লিখছি না, এই ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করো তাহলে তো হয়। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটা হয় না? হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করে আরেকবার 12x - 42, সেকেন্ড ডেরিভেটিভ শিখাই নাই, বলো বলো গত ক্লাসে। ঠিক আছে, এর পরেরটা করে নিও, বুঝছো? হোমওয়ার্ক, গুরুমান লঘুমান দুইটাই চাইছে, গুরুমান লঘুমান দুইটাই চাইছে। এর পরেরটা বেশ বড় একটা অঙ্ক, 4 ঘাত সর্বনাশ, দেখছো? আমরা এটা করি, এখানে জাস্ট লঘিষ্ঠ মানটা চাইছে, লঘুমানটা চাইছে, এখানে কি চাইছে, লঘুমানটা চাইছে। তো আমাদের প্রথম স্টেপ কি হবে, f প্রাইম x ইকুয়ালস টু 0। f প্রাইম x কত আমাকে বলো তো, 4x³ মাইনাস 12x স্কোয়ার প্লাস 8x ইকুয়ালস টু 0। কি কমন যায়, 4x কমন দেয় না আমাকে বলো তো, 4x কমন নিলে কি থাকে, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। খেয়াল করছো, মিডল টার্ম যায়, মিডল টার্ম যায়, মিডল টার্ম যায়, আমাকে বলো তো 4x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 না? তাহলে x এর আমি তিনটা মান পাইছি, 0 1 2 পাইছি, তিনটা মান পাইছি, বলো বলো। তাহলে এই তিনটা বিন্দুতে আমি লঘুমান বা গুরুমান পাবো। এখন এখন আমরা একটু চেক করি যে কোথায় লঘুমান বা কোথায় গুরুমান পাওয়ার চান্স আছে। এটার জন্য সেকেন্ড ডেরিভেটিভটা বের করা লাগবে। সেকেন্ড ডেরিভেটিভ কত বলো তো, বলো তো, বলো তো, এখানে কত হবে, 3 4 12, 12x স্কোয়ার মাইনাস 24x প্লাস 8। লঘুমান চাইছে, লঘুমানের জন্য f ডাবল প্রাইম x 0 হওয়া লাগবে না? লঘুমানের জন্য f ডাবল প্রাইম x এর ভ্যালু পজিটিভ হওয়া লাগবে, তাই তো? লঘুমানের জন্য f ডাবল প্রাইম x পজিটিভ হওয়া লাগবে। তুমি এটা দেখে আর এটা দেখে ঠাস করে বলে দেওয়া উচিত, ঠাস করে বলতে পারা উচিত যে x এর ভ্যালু 0 বসালে এটা পজিটিভ, বাকিগুলো চেক করার দরকার হয় না, তাই না? 0 বসালে তো পজিটিভ হয়, তাই না? বলো বলো বলো, f ডাবল প্রাইম 0 সমান 8 হয়, দেখার দরকার আছে, এগুলো তো 0 হয়ে যাবে, জাস্ট 8 পড়ে থাকবে। তাহলে এখানে আমি কি লঘুমান পাবো, বাকিগুলাই পাবো কিনা পরে। তাহলে 0 এখানে বসায় দেখি তো লঘুমান কত হয়, 5 হয় না? এখানে 0 বসায় দেখো লঘুমান কত, 5 5 আসতে, হ্যাঁ ঠাস, অ্যান্সার বি, অ্যান্সার বি। বুঝছো? ম্যাক্সিমা, ম্যাক্সিমাম না, ম্যাক্সিমা। বুঝছো বুঝছো সবাই? x নেগেটিভ হলে কিভাবে গুরুমান হয়, f ডাবল প্রাইম x নেগেটিভ হলে গুরুমান হয়। f ডাবল প্রাইম x কনসেপ্টটা শিখাইছি, একটু রিওয়াইন্ড করো, একটু রিওয়াইন্ড করো। আচ্ছা, এগুলো আসলে খুব কম আসে, আসে হচ্ছে দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন। আমরা বহুপদীতে পড়ছি না, বলো তো, বলো বলো, দ্বিঘাতের ক্ষেত্রে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান মনে পড়ে, -d/4a, মনে কি পড়ে, -d/4a। এগুলো তো সহজ, তুমি চাইলে এগুলো ক্যালকুলাস দিয়েও করতে পারো। ন্যূনতম মান তাহলে f প্রাইম x ইকুয়ালস টু 0, 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে x এর ভ্যালু কত, 1, একটাই, এটার একটাই চরম মান আছে, তাহলে সেটা তো ন্যূনতম মান বা লঘুমান হবেই, লঘুমান হবেই না? তাহলে লঘুমানটা কত, এখানে আর চেক করা দরকার নাই, x ইকুয়ালস টু 1 এর জন্য তুমি লঘুমান নাকি গুরুমান পাচ্ছ, ডিফারেন্সিয়েট করে দেখো, 2 তো হয়, সেটা তো অলওয়েজ পজিটিভ, তাহলে এখানে লঘুমান বা লঘিষ্ঠ মানই পাচ্ছ। x এর ভ্যালু এখানে বসাও, 1 মাইনাস 2 প্লাস 5, তাহলে সেটা কত হয়, 5 আর 1 6 4। এটা আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করলাম, বুঝছো? এই যে f প্রাইম x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1 বিন্দুতে চরম মান পাবো, একটাই যেহেতু বিন্দু, কিন্তু লঘুমানই পাবা, যেহেতু কোশ্চেন বলে দিচ্ছে। আর তুমি যদি বহুপদীর কনসেপ্ট দিয়ে করতে চাও তাহলে কি করবা, -d/4a, মাইনাস 4a, এর ভ্যালু কত, 1, 4a, d এর ভ্যালু কত আমাকে বলো তো, b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac, নিচে কত আমাকে বলো তো,
মাইনাস নিচে হচ্ছে 4 উপরে 4 মাইনাস 16 4 4 আর 16 বোঝা গেছে দুইটা প্রসেসেই সবাই আমাকে বলো দুইটা প্রসেসই বোঝা গেছে না এটা সবচেয়ে বেশি আসে পারবা আমরা দেখছিলাম না এরকম x স্কয়ার প্লাস বহুপদীতে প্লাস bx প্লাস c এর ভ্যালু পজিটিভ হইলে সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান মনে পড়ে এর ভ্যালু পজিটিভ হলে সর্বনিম্ন মান কেন সর্বনিম্ন মান পাওয়া যায় বলো তো এর ভ্যালু পজিটিভ হলে ফাংশনটা উপরের দিকে হাঁ করে এখানে একটা সর্বনিম্ন মান পাবো বা লঘু মান পাবো কেন এটার সেকেন্ড ডেরিভেটিভটা খেয়াল করো এটার সেকেন্ড ডেরিভেটিভটা কি থাকে 2a না আমাকে বলো y2 ওটাও 0 হয় ওটাও 0 হয় পরে থাকে 2a এ পজিটিভ হলে এটা পজিটিভ তাহলে লঘু মান পাওয়া যাবে এ নেগেটিভ হলে এটা নেগেটিভ গুরু মান পাওয়া যাবে সবকিছু মিলছে না একদম খাপে খাপ আমাকে বলো প্রত্যেকটা কনসেপ্ট কি মিলতেছে না সবাই ঠিক আছে এরপরেরটা এটাও করে নিও এটা অনেক বেশি আসে আচ্ছা আমরা এখন একটা স্পেশাল কনসেপ্ট দেখব সবাই একটু এদিকে আমাকে বলো তো sin x এর সর্বোচ্চ মান কত সর্বনিম্ন মান কত sin x এর সর্বোচ্চ মান কত 1 সর্বনিম্ন মান কত -1 ঠিক আছে cos এর ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম কথাটাই থাকবে আমাদের cos x এর সর্বোচ্চ মান কত 1 সর্বনিম্ন মান কত -1 ডোমেইন রেঞ্জে আমরা পড়ছি তাই না এগুলার মাথায় যদি যে কোনো বেজোড় ঘাত দাও বুঝছো sin কিউব x sin টু দি পাওয়ার 5x সেটার সর্বোচ্চ মান কত 1 সর্বনিম্ন মান কত -1 বুঝছো এই দুইটার মাথায় যে কোনো বেজোড় ঘাত দিলেও কি তার সর্বোচ্চ মান 1 সর্বনিম্ন মান -1 কিন্তু যদি জোড় ঘাত দিয়ে দাও sin x বা cos x sin স্কয়ার x sin টু দি পাওয়ার 4x তাহলে সর্বোচ্চ মান কত 1 কিন্তু যেহেতু জোড় ঘাত নেগেটিভ হবে না সর্বনিম্ন মান 0 হওয়া যাবে বুঝছো ঘাতটা যদি বেজোড় হয় তাহলে এটাই থাকবে যদি জোড় হয় তাহলে 0 থেকে 1 এর মাঝামাঝি সাইনের ভিতরে আল্লাহ দিলে যা থাকুক x প্লাস b হাবি যাবি যা ইচ্ছে এখানে তোমার নাম বসায় দাও কোনো অসুবিধা নাই এটা সর্বোচ্চ মান 1 সর্বনিম্ন মান -1 এটার মাথায় যে কোনো জোড় ঘাত দাও সর্বোচ্চ মান 1 সর্বনিম্ন মান 0 যে কোনো বেজোড় ঘাত দাও সর্বোচ্চ মান 1 সর্বনিম্ন ঘাত মান কত -1 আচ্ছা ঠিক আছে এবার আমরা একটা স্পেশাল স্ট্রাকচার দেখি তো তোমাদের নিশ্চয়ই মনে পড়ে a sin x প্লাস b cos x ইকুয়ালস টু c ছিল বিপরীত ত্রিকোণমিতিতে পড়াইছি মনে পড়ে এরকম কিছু বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের ক্ষেত্রে মনে পড়ে এইটা একটা কি করতাম দুই পাশকে √a² + b² দিয়ে ভাগ করতাম না বলো তো দুই পাশকে √a² + b² দিয়ে ভাগ করতাম না আচ্ছা তো আমি সেটা করব না আমার কাছে জাস্ট এই রাশিটা আছে তো আমি √a² + b² দিয়ে গুণ করলাম আবার √a² + b² দিয়ে ভাগ করে দিলাম ঠিক আছে সবাই বুঝছো এতটুকু বুঝছি এতটুকু বুঝছি তো আচ্ছা বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের জন্য আমরা আসলে কি করতাম এই দুটাকে একসাথে কম্বাইন করতাম না cos a cos b + sin a sin b এর ফর্মুলার মাধ্যমে আমাকে বলো cos a cos b + sin a sin b এর মাধ্যমে ফর্মুলা করতাম না সবাই একটু মনোযোগ দাও আমি কি করলাম এই পুরো জিনিসটাকে √a² + b² দিয়ে গুণ করলাম আবার ভাগ করলাম বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে এই জিনিসটাই আসতো কিন্তু লেফট সাইডে একটু মনে করে দেখো বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের ক্ষেত্রে এই জিনিসটাই আসতো তখন আমরা কি করতাম লেফট সাইডে cos a + b এর ফর্মুলা ভাঙায়ে আমি দুটাকে একসাথে কম্বাইন করে ফেলতাম তাই না এখানে √a² + b² থাকতো এই দুটো একসাথে কম্বাইন হয়ে একটা cos এর মধ্যে ঢুকে যাইতো cos এর মধ্যে ধরো x + আলফা বা x - আলফা যা ইচ্ছা থাকতো আলফার ভ্যালু আমি জানি না কিছু একটা হবে ভেতরে হাবি যাবি
এরকম আকৃতি হইতো না? বলো, ভেতরের জিনিসটা এরকম একটা আকৃতি হইতো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার কজের মধ্যে যা থাকুক কোনো অসুবিধা নেই। এটার সর্বোচ্চ মান কত? +1। এটার সর্বনিম্ন মান কত? -1, -1। তাহলে পুরা জিনিসটার, এই যে পুরা জিনিসটার সর্বোচ্চ মান কত? 1 ইন্টু এইটা। এটা তো পজিটিভ, 1 ইন্টু এইটা, তাই না? সর্বনিম্ন মান কত? -1 ইন্টু এইটা। তাহলে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না a sin x প্লাস b cos x, এইটার সর্বোচ্চ মান কত? 1 ইন্টু √of a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে √of a স্কয়ার প্লাস b স্কয়ার। সর্বনিম্ন মান কত? -1 ইন্টু √of a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে -√of a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? আমাকে বলো, সবাই সবাই ক্লিয়ার হইছে? পুরা কনসেপ্টটা কি মাথায় ঢুকছে? আমাকে বলো, পুরা কনসেপ্টটা কি মাথায় ঢুকছে? তাহলে একটা অঙ্ক দেই, 3 sin x প্লাস 4 cos x, এইটার সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত? বলো আমাকে, এইটার সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত? এটার সর্বোচ্চ মান কত? √of a স্কয়ার প্লাস b স্কয়ার বা 5। সর্বনিম্ন মান কত? -√of a স্কয়ার প্লাস b স্কয়ার বা -5। এবার এটা দেখি করো, এইটা দেখি করো, এইটার সর্বোচ্চ, বৃহত্তম আর ক্ষুদ্রতম মান কত? এইটার বৃহত্তম আর ক্ষুদ্রতম মান কত? এই জিনিসটার সর্বোচ্চ মান কত? 5, তাই না? 5। তাহলে পুরাটা সর্বোচ্চ মান কত? 5 + 5 বা 10। এই জিনিসটার সর্বনিম্ন মান কত? -5। তাহলে পুরাটা সর্বনিম্ন মান কত? -5 + 5 0। তাহলে এটা সর্বোচ্চ মান 10, সর্বোচ্চ মান 10। ঠিক আছে, সর্বনিম্ন মান কত? 0 0। ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমাদের বাস্তব জীবনের কিছু সমস্যা আমরা এই সর্বোচ্চ সর্বনিম্ন মান দিয়ে করতে পারি। হ্যাঁ, দেখো কি বলছে, দুইটা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার যোগফল কত? 7। দুইটা সংখ্যার যোগফল কত? 7। তাহলে দুইটা সংখ্যা আমি ধরে নিই x আর y, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 7। তাহলে x + y কত আমাকে বলো তো? 7। সংখ্যা দুইটার গুণফলের সর্বোচ্চ মান চাইছে, গুণফলের সর্বোচ্চ মান। তাহলে আমাকে বলো তো কোন জিনিসটা সর্বোচ্চ মান বের করা লাগবে? x y, এইটার সর্বোচ্চ মান বের করা লাগবে না? তাই তো? এখন আমরা যখন কোন একটা ফাংশনের সর্বোচ্চ মান বের করি, সেখানে তো দুইটা চলক থাকা যাবে না, কারণ ডিফারেন্সিয়েশন করে করতে হয় তো, তাই না? ডিফারেন্সিয়েশনে একটা চলক থাকতে হয়, দুইটা চলক তো হয় না। তাহলে এই জিনিসটা সর্বোচ্চ মান বের করব, এখানে দুইটা চলক, আমি কি দুইটা চলক রাখতে পারবো না? দুইটা চলককে কনভার্ট করে একটা চলকে নিয়ে আসতে হবে। একটা চলকে কেমনে আনবো? একটা শর্ত দেওয়া আছে, x + y = 7। তাইলে x * y এর ভ্যালু 7 - x লিখতে পারি না? আমাকে বলো, বুঝছো? তাহলে এই যে রাশিটা বা এই যে ফাংশনটা, এইটার সর্বোচ্চ মান আমাকে বের করা লাগবে, এইটার সর্বোচ্চ মান আমাকে বের করা লাগবে। এখন এইটার সর্বোচ্চ মান তো তুমি জানোই, বের করতে পারো। ঠিক আছে, আমাদের রিয়েল লাইফের কিছু প্রবলেম এভাবে দিবে যে কোনো একটা জিনিসের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান তোমাকে বের করতে। তো কি করবা? যেই জিনিসটা বা যেই রাশিটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হবে, সেটাকে তুমি একটা চলকের ফাংশনে নিয়ে আসবা, বুঝছো? দুইটা সংখ্যার গুণফলের সর্বোচ্চ মান, তাহলে দুইটা সংখ্যার গুণফল এইটার সর্বোচ্চ মান। এখানে তো দুইটা চলক, আমি কি করলাম? দুইটা চলককে একটা চলকে নিয়ে আসলাম, সেটার জন্য কোশ্চেনে তথ্য দেওয়া থাকবে, বুঝছো? এইবার এইটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান তুমি যেমনে পারো 7x - x², সর্বোচ্চ বা সর্বনিম্ন বহুপদীটা দিয়েও করতে পারো। সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য f'(x) = 0। তাহলে 7 - 2x = 0। x কত? 7/2। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ মান কত? x এর জায়গায় জাস্ট 7/2 বসাই দিবা। 7, এই যে এখানে 7 × 7 - 7/2, এটা কত হয়? 49/4। তাহলে তাদের সর্বোচ্চ মান কত? 49/4। বুঝছো? বুঝছো? সবাই ক্লিয়ার হয়েছে তো?
হ্যাঁ, এটা চাইলে তুমি মুখে মুখে এভাবে মনে রাখতে পারো, দুইটা জিনিসের যোগফল মানে ফিক্সড হইলে তাদের গুণফল সর্বোচ্চ হয় যদি দুইটা জিনিস সমান হয়। এটা মনে রাখো, দুইটা জিনিসের যোগফল যদি ফিক্সড হয়, আমি তোমাকে বলে দিলাম দুইটা সংখ্যার যোগফল 10, তাদের গুণফল কখন সর্বোচ্চ হবে? যখন তারা সমান হবে, অর্থাৎ দুইজনেই 5 হয়, দুইজনেই 5 হয়। এটা মনে রাখো, কাজে দিবে। দুইটা জিনিসের যোগফল ধরো সি, তাহলে তাদের গুণফল কখন সর্বোচ্চ হবে? যখন তাদের প্রত্যেকের ভ্যালু c/2 হয়, যখন তাদের প্রত্যেকের ভ্যালু c/2 হয়। বোঝা গেল? আচ্ছা, তো এখন ফিজিক্সের কিছু কনসেপ্ট আছে, তোমরা সবাই জানো আমরা সরণকে সময়ের একটা ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? সরণ ইকুয়ালস টু সময়ের একটা ফাংশন। আমি বেগকেও সময়ের একটা ফাংশন, সেটা কেমনে পাবো বলো তো? বেগ ইকুয়ালস টু d dt অফ s, বেগ ইকুয়ালস টু d dt অফ s। ত্বরণ, সেটাও সময়ের একটা ফাংশন, ত্বরণ কেমনে পাবো? d dt অফ v, d dt অফ v। বুঝতে পারলাম? কি দেওয়া আছে? সরণের রাশিমালা দেওয়া আছে, খেয়াল করো। s অফ t ইকুয়ালস টু 3t প্লাস 1/8t স্কোয়ার। t কিসে প্রকাশিত? সেকেন্ডে, তাই না? t কিসে প্রকাশিত? সেকেন্ডে। t সেকেন্ডে এত মিটার অতিক্রম করে। হ্যাঁ, t এর যে কোনো ভ্যালু, t এর ভ্যালু যদি 10 বসায় দাও, তাহলে 10 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তুমি বের করে ফেলতে পারবা। বুঝছো? সরণের রাশিমালা দেওয়া আছে। এখন কি চাইছে? 5 মিনিট পর বেগ। তাহলে বেগের রাশিমালা v অফ t কত? ডিফারেন্সিয়েট করো t এর রেসপেক্টে, 3 প্লাস 1/8 ইন্টু 2t। তাহলে কত হয় আমাকে বলো? 3 প্লাস t/4, 3 প্লাস t/4, তাই না? বুঝতে পারলাম? এখন কি চাইছে? এটা আমি কি বের করছি? t সময় পর বেগ চাইছে হচ্ছে 5 সেকেন্ড পর বেগ, সরি 5 মিনিট পর বেগ। 5 মিনিট মানে কি? t কিন্তু সেকেন্ডে প্রকাশিত, বুঝছো? ডিফারেন্সিয়েট করলেও সেকেন্ডেই থাকবে। 5 মিনিট মানে কত? 300 সেকেন্ড। তাহলে t এর জায়গায় 300 বসাবো, 3 প্লাস 300/4, 3 প্লাস 300/4, 300/4 কত বলো তো? 75। 300/4 কত? 75, তাই না? 75 আর 3 কত? 78 মিটার পার সেকেন্ড। 78 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? বলো এরপরেরটা পারবা? t সময়ে সরণ দেওয়া আছে, 2 সেকেন্ড পর বেগ। তাহলে v অফ t, t সেকেন্ডে বেগ কত হবে? 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার, মাইনাস 3t স্কোয়ার। 2 সেকেন্ড পর বেগ কি হবে? v অফ 2 বের করে নিবা। ঠিক আছে? আচ্ছা, আমাদের লাস্ট অঙ্ক, এটা হচ্ছে বিভিন্ন জ্যামিতিক আকৃতির মধ্যে কিছু সম্পর্ক আছে, ওগুলা নিয়ে। বিভিন্ন জ্যামিতিক আকৃতির মধ্যে কিছু সম্পর্ক আছে, সেটা নিয়ে আমি যদি তোমাদের একটু দেখাই, দেখো কি বলছে। একটা গোলাকার বলের, আচ্ছা ছোট্ট কয়েকটা কনসেপ্ট। আমাদের গোলক বা স্ফেয়ার, তার ভলিউম কত বলো তো? 4/3 পাই আর কিউব, তাই না? তার এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। মনে আছে? একটু মনে করে দেখো। এটা হচ্ছে গোলক বা স্ফেয়ার। তারপর হয় সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। পরিধি কত? পরিধি বা পেরিমিটার, সারকামফারেন্স বলে। হ্যাঁ, আমরা পি দিয়ে প্রকাশ করি, বুঝছো? পরিধি বা পি, ইংলিশে সারকামফারেন্সে বলে। পরিধি হচ্ছে 2 পাই আর। বুঝতে পারলাম? আচ্ছা, আরো কয়েকটা শেপ আমরা দেখি। তারপর হচ্ছে কোণ বা কোণক, মনে আছে নিশ্চয়ই? বলতো কোণ বা কোণকের ভলিউম কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা।
ঠিক আছে, এটা হচ্ছে ভলিউম। ভলিউম কোনকের ভলিউম, আর কোনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি মনে করে দেখো, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, যেখানে এল হচ্ছে হেলানো তলের যেই দৈর্ঘ্য, মনে পড়ে? এল হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। আরেকটা ছিল সেটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। মনে আছে সবার? সবার আমাকে বলো। ঘন জ্যামিতি চ্যাপ্টারে আমরা এগুলো পড়ছিলাম। হ্যাঁ, তখন আমাদের ডিফারেন্সিয়েশনে এই দেখো, ভলিউম, ব্যাসার্ধ, ক্ষেত্রফল, ব্যাসার্ধ, এই দুইটার সাথে রিলেটেড না? ক্ষেত্রফল ব্যাসার্ধের সাথে রিলেটেড, ক্ষেত্রফল ব্যাসার্ধের সাথে রিলেটেড, পরিধি ব্যাসার্ধের সাথে রিলেটেড, তাই তো? বুঝছো? দুইটা জিনিসের পরিবর্তনের হারের একটা সম্পর্ক চাইতে পারে। দুইটা জিনিসের পরিবর্তনের হারের একটা সম্পর্ক চাইতে পারে। এই ফর্মুলাগুলো থেকে ওই সম্পর্কটা আসবে। খেয়াল করো, কোশ্চেনটা পড়ো। একটা গোলাকার বলের আয়তন বৃদ্ধির হার, তাহলে আয়তনের পরিবর্তনের সাথে কার সম্পর্ক চাইছে? আয়তনের বৃদ্ধির হাতে ব্যাসার্ধের বৃদ্ধির হার, এই দুটার একটা অনুপাত চাইছে না? গোলকের আয়তনের পরিবর্তন আর ব্যাসার্ধের পরিবর্তন, এই দুটার একটা সম্পর্ক। বুঝছো? গোলকের আয়তনের পরিবর্তন আর ব্যাসার্ধের পরিবর্তন, তাহলে আয়তন আর ব্যাসার্ধ এই দুটার সম্পর্ক আছে গোলকের কোন ফর্মুলায়? আয়তন আর ব্যাসার্ধ এই দুটার সম্পর্ক আছে গোলকের কোন ফর্মুলায়? এই ফর্মুলাটা লিখবা, দুই পাশকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। ডিডিটি অফ ভি, সময়ের সাপেক্ষে আয়তনের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে আয়তনের পরিবর্তনের হার। ওখানে কত হয়? 4/3 পাই ইন্টু 3r স্কোয়ার ইন্টু ডিডিটি অফ আর। সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হার। 3 3 কাটা, তাহলে আমরা কি লিখতে পারি? d dt of v equals to 4 pi r square into d dt of r। এই d dt of r কে যদি নিচে পাঠাও, তাইলেই তো আয়তনের বৃদ্ধির হার বা পরিবর্তনের হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের কত গুণ সেটা আমরা বের করে ফেলতে পারি, তাই না? আয়তনের বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের কত গুণ? 4 পাই আর স্কোয়ার গুণ, 4 পাই আর স্কোয়ার গুণ।